সকালে বিশ্বজুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন RTVর আয়োজনে স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আমরা দেহের অন্যতম অংশ চোখ বা দৃষ্টিশক্তির সমস্যা ও পরামর্শ নিয়ে কথা বলে থাকি। আজও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করব, সেটি হলো চোখের পাওয়ারের স্থায়ী সমস্যা সমাধান স্মাইল। আর এই বিষয়ে আলোচনার জন্য পরামর্শক হিসেবে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি স্যার। আমরা আসলে সবাই জানি যে আপনি আমাদের দেশের একজন পথিকৃৎ রিফ্র্যাক্টিভ সার্জন, এবং আজকে আসলে আমরা কথা বলবো লেজার ভিশন কারেকশনের সর্বশেষ যে সংযোজন স্মাইল সেই বিষয়ে। তো সেই বিষয়ে আলাপ করার আগে আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো যে আসলে স্মাইল বলতে আমরা কি বুঝি। দেখো, স্মাইল হচ্ছে ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে আমাদের চোখে যে সমস্ত আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি রয়েছে সেগুলোর একটা স্থায়ী সমাধান। চলো আমরা ছবি দিয়েই বুঝে নেই যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় কিভাবে দেখি এবং আমাদের চোখের গঠন প্রক্রিয়া। সবচেয়ে চোখের সামনে আমাদের চোখের যে জানালা, যাকে আমরা কর্নিয়া বা নেত্রস্বচ্ছ বলে থাকি, তারই পেছনে রয়েছে আইরিস, এবং সেই আইরিসের মাঝখানে একটা ছিদ্র থাকে, সেটাকে আমরা বলি পিপল, এবং আইরিসের পেছনে থাকে আমাদের স্বচ্ছ প্রাকৃতিক লেন্স, যেটাকে আমরা হিউম্যান ক্রিস্টালাইন লেন্স বলি, এবং সবচেয়ে পেছনের যে স্পর্শকাতর যে আবরণ তার নাম হলো রেটিনা। আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই, সেই বস্তু থেকে আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে এবং চোখের রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, এবং তখনই কোনো বস্তুর ছবি আমাদের চোখের সামনে স্পষ্টভাবে প্রতিভাত হয়। এর পরের ছবিতে আমরা দেখব, কিন্তু কখনো কখনো আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে বা পেছনে আপতিত হয়, তখনই আমরা ঝাপসা দেখি, আর সেটাকে আমরা বলি আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি। যেমন উপরে ডান দিকে দেখো মায়োপিয়া, অর্থাৎ মাইনাস পাওয়ারের সমস্যা, এবং নিচে ডান দিকে ছবিতে দেখো হাইপারোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা, এবং নিচে ডান দিকে দেখো অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা। এই তিন ধরনের পাওয়ারের অস্থায়ী সমাধান যেমন রয়েছে, স্থায়ী সমাধানও রয়েছে। অস্থায়ী সমাধানগুলোর প্রথম যে সোপান সেটি হচ্ছে চশমা, এবং চশমার একটি বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। এবং তুমি জানো, চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা। কন্ট্যাক্ট লেন্স সকালে পড়তে হয়, ঘুমানোর আগে খুলে রাখতে হয়, সঠিকভাবে পরিচর্যা না করলে চোখে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এবং স্থায়ী সমাধান হচ্ছে লেজার ভিশন কারেকশন, এবং এই লেজার ভিশন কারেকশনের সর্বশেষ যে প্রযুক্তি তার নাম হচ্ছে স্মাইল। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল হচ্ছে একগুচ্ছ শব্দের একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। সেই শব্দগুলো হচ্ছে স্মল ইনসিশন, লেন্টিকিউল এক্সট্রাকশন। আমরা স্বাভাবিকভাবে স্মাইল বলতে কি বুঝি? মুখের হাসি। অবশ্যই আমরা যাদের চোখে স্মাইল করি তারা হাসতে হাসতে বা হাস্যোজ্জ্বল অনুভূতি নিয়েই বাসায় ফিরে যায়। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন আসলে স্মাইল সম্পর্কে। এই স্মাইলের যাত্রা কবে থেকে শুরু? দেখো, স্মাইলের যাত্রা শুরুর বহু বছর আগে চোখের কর্নিয়াতে পাওয়ারটা যে সারিয়ে দেওয়া সম্ভব, এর স্বপ্ন দেখেছিলেন প্রফেসর জোসে ব্যারাকওয়্যার। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল 1963 সালে, যখন বৈজ্ঞানিক জার্নালে উনি প্রকাশ করলেন কেরাটোমাইলোসিস। এরই হাত ধরে লেজার ভিশন কারেকশন শুরু হলো 1987 সালে পিআরকে বাই ডক্টর মার্গারেট ম্যাকডোনাল্ডের মাধ্যমে। 1990 সালে ডক্টর আয়োনিস প্যালিকারিস, উনি গ্রিসের ডক্টর, উনি ল্যাসিকের যাত্রা শুরু করেন, এবং 2008 সালে ডক্টর ওয়াল্টার সেকুন্দ, উনি জার্মানির চিকিৎসক, উনি স্মাইলের যাত্রা শুরু করেন। এর পরের ছবিতে আমরা দেখব প্রথম প্রজন্মের যে রিফ্র্যাক্টিভ সার্জারি সেটি হচ্ছে পিআরকে, এবং দ্বিতীয় প্রজন্মের যে রিফ্র্যাক্টিভ সার্জারি সেটি হচ্ছে ল্যাসিক, এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় প্রজন্মের যে রিফ্র্যাক্টিভ সার্জারি সেটি হচ্ছে স্মাইল। এর পরের ছবিতে আমরা দেখব যে প্রফেসর ওয়াল্টার সেকুন্দ, উনি ওনার ল্যাবে উনি স্মাইল নিয়ে গবেষণা লব্ধ রয়েছেন 2008 সালে।
ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার বললেন। এই স্মাইল অপারেশনটি আসলে করতে কত সময় লাগে? দেখো, স্মাইল এক এক চোখে করতে সময় লাগে 5 থেকে 7 মিনিট, 2 চোখে করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি। কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ লাগে না। অপারেশনের পরে কোনো রকম কালো চশমা লাগে না। স্মাইল কি আসলে এক চোখ করে করা হয় নাকি একই সাথে 2 চোখ করা হয়? এটি যদি একটু বলতেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। স্মাইল করা হয় জার্মানির বিশ্ববিখ্যাত কোম্পানি কার্ল জাইসের ফেমটোসেকেন্ড লেজার মেশিন ভিসুম্যাক্সের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটি লেন্টিকিউল তৈরি করা হয় এবং সেই লেন্টিকিউলকে বের করে আনা হয়। এর পরের ছবিতে আমরা দেখব প্রথমে আমরা রোগীর চোখের বিভিন্ন প্যারামিটারগুলো মেশিনে আমরা ঢুকিয়ে দেই এবং রোগীর চোখের একটা প্রোফাইল তৈরি করি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা চোখে ফেমটোসেকেন্ড লেজার প্রয়োগ করি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটা মিনি লেন্স বা লেন্টিকিউল আমরা তৈরি করে ডিসেকশন করি এবং সেই লেন্টিকিউলকে আমরা বের করে নিয়ে আসি। এভাবেই স্মাইল সম্পন্ন করা হয়। চমৎকার বললেন স্যার। স্মাইল কি আসলে এক চোখে করা হয় নাকি একই সাথে 2 চোখে সম্পন্ন করা হয়, যদি একটু বলতেন। দেখো, আমাদের কাছে যে রোগীরা আসে তাদের সাধারণত 2 চোখেই সমস্যা থাকে। সুতরাং যাদের 2 চোখের সমস্যা রয়েছে তাদের একই সাথে 2 চোখের অপারেশন করা হয়, কিন্তু যাদের এক চোখের সমস্যা তাদের এক চোখেই স্মাইল করা হয়। আচ্ছা, তো স্মাইলের আসলে সুবিধাটা কি? চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি। সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে অত্যন্ত নির্ভুল এবং নিখুঁতভাবে দ্রুত গতিতে আমরা স্মাইলটা সম্পন্ন করতে পারি এবং স্মাইলের ক্ষেত্রে চোখের কর্নিয়ার কোনো আবরণ উত্তোলন করা হয় না। অর্থাৎ আবরণ সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে মাত্র 2 মিলিমিটার একটা ছোট্ট একটা ছিদ্র করে লেন্টিকিউলকে বের করে আনা হয়। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে কর্নিয়ার আভ্যন্তরীণ অংশের যে ভেতরকার যে শক্তি, যেটাকে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্যাল স্ট্রেংথ বলে থাকি, সেটা যথেষ্ট মজবুত থাকে। ফলে যারা খেলাধুলো করেন তাদের জন্য এটি একটি আদর্শ পদ্ধতি। এর পরের ছবিতে আমরা দেখব সব রিফ্র্যাক্টিভ সার্জারিতেই চোখের কিছু না কিছু শুষ্কতা হয়। স্মাইলের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ সবচেয়ে কম। এর পরের ছবিতে আমরা দেখব পরের দিন যখন আমরা কর্নিয়া দেখি তখন কর্নিয়া একেবারে ঝকঝকে স্বচ্ছ থাকে। স্মাইল সার্জারির জন্য আসলে কারা উপযুক্ত? যাদের বয়স 18 বছর হয়েছে এবং বিগত 1 বছরে পাওয়ার 0.5 ডায়োপ্টারের বেশি বাড়েনি এবং যারা স্মাইল করবার আগে যে প্রি স্মাইল যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো করে উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন। আপনি বলছিলেন যে আসলে উপযুক্ততা বিবেচনা করেই কিন্তু স্মাইল সম্পন্ন করা হয়। তো আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আপনারা? চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে চোখটাকে ভালো করে পরীক্ষা করি যে চোখের পাতায় মিউবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন রয়েছে কিনা, চোখের কর্নিয়াতে কেরাটোকোনাস রয়েছে কিনা, চোখে কোনো শুষ্কতা রয়েছে কিনা। আমরা প্রথমেই স্নেলেন ভিশন চার্ট দিয়ে দৃষ্টি পরীক্ষা করি। এর পরের ছবিতে আমরা দেখব অটো রিফ্র্যাক্টো ক্যারাটোমিটারের মাধ্যমে আমরা দৃষ্টি ত্রুটি নির্ণয় করি এবং কর্নিয়ার বক্রতা পরিমাপ করি। আল্ট্রাসনিক প্যাকিমিটার বা নন কন্ট্যাক্ট প্যাকিমিটারের মাধ্যমে আমরা কর্নিয়ার যে পুরুত্ব বা থিকনেস বা তার যে বেধ সেটাকে পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা প্লেসিটো বেসড কর্নিয়াল টোপোগ্রাফি করি। এই কর্নিয়ার টোপোগ্রাফির মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের একটা রঙিন মানচিত্র তৈরি করি, যার মাধ্যমে আমরা কর্নিয়াতে কোনো অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা বা কর্নিয়াতে পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন আছে কিনা সেটা আমরা দেখি। এর পরের ছবিতে আমরা দেখব তবে সবচেয়ে যুগান্তকারী যে পরীক্ষা সেটি হচ্ছে কর্নিয়াল টোমোগ্রাফি। শাইনফ্লুক কর্নিয়াল টোমোগ্রাফির মাধ্যমে কর্নিয়া কতটা পুরু সেটা যেমন দেখতে পাই এবং কর্নিয়াতে পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ আছে কিনা সেটাও বুঝতে পারি। যেমন এই ছবিতে লক্ষ্য করো যে সবুজ জায়গা, মানে একটা স্বাভাবিক কর্নিয়া। এর পরের ছবিতে আমরা দেখব দেখো এই সবুজের মাঝখানে যে লাল যে জায়গাটা, এখানে কর্নিয়া পাতলা হয়ে গেছে, এখানে কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশনস রয়েছে। এদের আমরা স্মাইল করা থেকে বিরত থাকি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়ার বায়োমেকানিক্যাল শক্তি অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা করভিস এসটির মাধ্যমে পরীক্ষা করি। আরেকটি যুগান্তকারী পরীক্ষা হচ্ছে পেন্টাক্যাম এবং করভিস এসটি যৌথভাবে। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যাম এবং করভিস এসটির
যে যৌথ পরীক্ষা, সেটাকে আমরা বলি বায়োমেকানিক্যাল টোমোগ্রাফিক অ্যাসেসমেন্ট, আসলে একটি যুগান্তকারী বিষয় যেটা বাংলাদেশে আমরা একমাত্র ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রি। তুমি জানো আমাদের চোখের অনেক ধরনের উচ্চমানের বিচ্যুতি রয়েছে, যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, সেইগুলো আমরা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার মাইক্রোস্কোপি। তুমি জানো যে আমাদের কর্নিয়ার 5টি যে স্তর রয়েছে তার সবচেয়ে ভেতরে থাকে এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়ামে কোষের সংখ্যা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা ভালো করে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব চোখে গ্লোকোমা রোগ রয়েছে কিনা সেটা ভালো করে বোঝবার জন্য আমরা সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করি। ধন্যবাদ স্যার, আপনি আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার কথা বললেন। এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে আসলে কতটা সময় লাগে? দেখো, আমরা চোখের সামনের একেবারে কর্নিয়া থেকে শুরু করে পেছনে রেটিনা, অপটিক নার্ভ পর্যন্ত পরীক্ষা করি এবং এই পরীক্ষাগুলো করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। দেখো, আমরা যাদের চোখে স্মাইল করি তারা বয়সে তরুণ, তাদের সারা জীবন সামনে পড়ে আছে, ভবিষ্যৎ পড়ে আছে, সুতরাং ভালো করে দেখে শুনেই তারপরেই চোখে স্মাইল করা উচিত। ধন্যবাদ স্যার। একটু আগে আপনি বলছিলেন যে চোখের পাতলা হয়ে যাওয়ার অসুখ কেরাটোকোনাস, এই রোগটির কথা। এই রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন। ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, কেরাটোকোনাস এমনই একটি চোখের কর্নিয়ার অসুখ যে অসুখে আমাদের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং কর্নিয়া কোণাকৃতি হয়ে যায়। এবং কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি ঘটলে তার একমাত্র চিকিৎসা হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং। এই ক্ষেত্রে কর্নিয়াতে আমরা রাইবোফ্লাভিন ড্রপ দিই এবং তার পরপরই আমরা চোখে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন প্রয়োগ করি। রাইবোফ্লাভিন ড্রপ এবং আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের সংমিশ্রণে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কর্নিয়া মজবুত হয়। আর এভাবেই কোলাজেন ক্রস লিঙ্কিং করা হয়। আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মেশিন অ্যাভেড্রো ফ্রম ইউএসএ, যারা গ্লোবাল লিডার, আমরা সেই মেশিনের মাধ্যমেই কেরাটোকোনাসের চিকিৎসা করছি। প্রথমেই আমরা ভালো করে অপটিক স্নায়ু পর্যবেক্ষণ করি, অপটিক স্নায়ুর একটা ছবি তুলে রাখি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব যে উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য আমরা ওসিটি এবং ইউবিএম প্রযুক্তি ব্যবহার করি। যারা সন্দেহভাজন গ্লোকোমা রোগী বা যাদের গ্লোকোমা প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের চোখে আমরা স্মাইল করতে পারি, কিন্তু যাদের গ্লোকোমা অগ্রসরমান তাদের চোখে আমরা স্মাইল থেকে বিরত থাকি। ধন্যবাদ স্যার। যাদের চোখে রেটিনার সমস্যা আছে তাদের চোখে কি আপনারা স্মাইল করেন? ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, স্মাইল করবার আগে ভালো করে আমরা রেটিনাটা পরীক্ষা করে দেখি যে রেটিনার কোনো অসুখ আছে কিনা, যেমন রেটিনার কোনো ক্ষয় রোগ আছে কিনা, যেমন ধরো ম্যাকুলার ডিস্ট্রফি বা রেটিনাইটিস পিগমেন্টোসা। প্রয়োজনে আমরা ওসিটি পরীক্ষা করে দেখে নেই রেটিনাতে কোনো ছিদ্র রয়েছে কিনা, রেটিনাতে পানি জমেছে কিনা, রেটিনা ছিঁড়ে গেছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে আমরা দেখে নেই রেটিনাতে কোনো রক্তক্ষরণ আছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা। দেখো, যারা স্মাইল করতে আসে এদের অধিকাংশরাই মায়োপিক, এদের চোখটা বড়, রেটিনা পাতলা থাকে এবং রেটিনার পেরিফেরিতে কিছু কিছু ছিদ্র থাকে বা ফাটল থাকে। এদেরকে আমরা প্রোফাইল্যাকটিক লেজার করার পরেই তারপরে আমরা স্মাইল করি। কিন্তু রেটিনার বড় ধরনের অসুখ, যদি রেটিনার ডিট্যাচমেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা স্মাইল করি না। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছিলাম। আজকে আমরা আলোচনা করছি চোখের পাওয়ারের স্থায়ী সমাধান স্মাইল নিয়ে। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরব বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা চোখের পাওয়ারের স্থায়ী সমাধান স্মাইল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, সুদক্ষ ও স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। অত্যন্ত প্রাসঙ্গিক এই আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। আমাদের সঙ্গেই থাকবেন। খানিকটা সময়ের বিরতি শেষে আবার ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। কথা বলছিলাম চোখের পাওয়ারের স্থায়ী সমাধান স্মাইল নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞ ও সুপরিচিত দৃষ্টিসেবক, যাকে বলা হয় তিনি চোখের ভাষা বোঝেন। তিনি ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আসলে স্মাইল
কাদের পক্ষে করা সম্ভব, গ্লোকোমা রোগীদের পক্ষে সম্ভব কিনা, রেটিনা রোগীদের পক্ষে সম্ভব কিনা, এসব রোগীরা অপারেশনের পর দৃষ্টি ফিরে পান কত সময় পরে? দেখো, স্মাইল করার পরে আমরা 3 থেকে 4 ঘন্টা চোখ বন্ধ করে রাখতে বলি। যেদিন স্মাইল করা হয় সেদিন দৃষ্টি কিছুটা ঝাপসা থাকে, পরের দিন থেকে একজন রোগীর দৃষ্টির উন্নয়ন ঘটতে থাকে। তবে প্রথম 3-4 মাস দৃষ্টির কিছু ফ্ল্যাকচুয়েশন হয়, অর্থাৎ কখনো কখনো একজন রোগী বেশ পরিষ্কার দেখেন, আবার কখনো কখনো একটু ঝাপসা দেখেন। আস্তে আস্তে দৃষ্টি স্থিতিশীল হয়ে আসে, দৃষ্টি স্টেবল হয়ে আসে। আপনি কিন্তু স্যার বলছিলেন শুষ্কতার কথা, চোখের শুষ্কতার কথা। যাদের চোখে শুষ্কতা আছে তাদের চোখে কি স্মাইল করা সম্ভব? দেখো, যে কোনো লেজার ভিশন কারেকশন করার পরে শুষ্কতা একটু বেড়ে যায়, সেই জন্য আমরা ভালো করে শুষ্কতার পরীক্ষা করি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আমরা চোখের টিয়ার মেনিসকাসটা দেখে নিই, টিয়ার ব্রেকআপ টাইম এবং শার্মার টেস্ট করি। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা শুষ্কতার গ্রেডিং করি, যে শুষ্কতা মৃদু, মাঝারি না অতিমাত্রায় রয়েছে। যদি শুষ্কতা মৃদু থাকে তাহলে আমরা পরের ছবিতে আমরা দেখব সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার বা চোখের কৃত্রিম অশ্রু দিয়েই আমরা চিকিৎসা করি এবং আমরা স্মাইল করে ফেলি। এর পরের ছবিতে আমরা দেখব কিন্তু যদি শুষ্কতা অতিমাত্রায় হয় তাদের আমরা শুষ্কতার চিকিৎসা করি। যেমন সবচেয়ে লেটেস্ট চিকিৎসা হচ্ছে লিপিভিউ 2 ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ, আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি। অর্থাৎ শুষ্কতার চিকিৎসা করেই তারপরে স্মাইল করা হয়, কেননা শুষ্কতার চিকিৎসা না করে যদি স্মাইল করা হয় তাহলে স্মাইলের পরে দৃষ্টির গুণগত মান ব্যাহত হবে। স্যার, আসলে যাদের চোখে স্মাইল করা সম্ভব না তাদের ক্ষেত্রে আপনারা কি কি চিকিৎসা দেন? চলো ছবি দিয়েই বুঝিয়ে দিই। যাদের চোখে স্মাইল করা সম্ভব না তাদের চোখে আমরা ফটোরিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি বা পিআরকে করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব তাদের চোখে প্রয়োজনে আমরা ল্যাসিক করতে পারি, এপিল্যাসিক বা ল্যাসেক করা যেতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব যাদের পাওয়ার অনেক বেশি তাদের ক্ষেত্রে আমরা ফেকিক ইন্ট্রাকুলার লেন্স বসাতে পারি, একটি পাতলা লেন্স যেটা আমাদের স্বাভাবিক যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স রয়েছে সেই লেন্সের সামনে বসিয়ে দেওয়া হয়। এর পরের ছবিতে আমরা দেখব যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে পারি। ধন্যবাদ স্যার। স্মাইলের কোনো সীমাবদ্ধতা আছে কিনা একটু জানতে চাই। দেখো, প্রত্যেক প্রযুক্তির কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। স্মাইল আমরা করতে পারি -10 পাওয়ার পর্যন্ত এবং সিলিন্ডার পাওয়ার করতে পারি -5 পর্যন্ত। স্মাইল শুধুমাত্র মাইনাস পাওয়ারের জন্য করা হয়, প্লাস পাওয়ারের করা সম্ভব হয় না। যারা স্মাইলের জন্য আসবেন ঢাকায় এই অপারেশনটি করার জন্য, তারা কতদিন আগে আসলে ঢাকায় অবস্থান করবেন? আমার মনে হয় 3 দিনই যথেষ্ট। প্রথম দিন লেগে যায় স্মাইলের পরীক্ষাগুলো করবার জন্য এবং 1 দিন লাগে স্মাইলের জন্য এবং পরের দিন আমরা ফলো আপে আসতে বলি। তো আমার মনে হয় যে 3 দিনই যথেষ্ট। যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, স্মাইল করতে চান যারা, তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই যারা মাইনাস পরে চশমা পরেন তারা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাদের প্রতি উপদেশ হচ্ছে যারা সফট কন্ট্যাক্ট লেন্স পরেন তারা স্মাইলের পরীক্ষাগুলো বা স্মাইল করবার অন্তত 1 সপ্তাহ আগে কন্ট্যাক্ট লেন্স পরা থেকে বিরত থাকবেন এবং যারা আরজিপি লেন্স পরেন তারা 3 সপ্তাহ বিরত থাকবেন। স্মাইলের পর কেউ যদি কালার্ড কন্ট্যাক্ট লেন্স পরতে চায় তারা আসলে কতদিন পর পড়তে পারবে? তারা 2 মাস পরেই কালার কন্ট্যাক্ট লেন্স পড়তে পারে। 2 মাস পর। আচ্ছা, স্মাইল করার পর মাস্কারা, আই শ্যাডো, আইলাইনার, আই মাস্ক, আই ক্রিম বা ফেশিয়াল এটি তারা কতদিন পর করতে পারবেন? মেয়েরা তো খুব স্বাস্থ্য পছন্দ করে, তাদের জন্য যথেষ্ট সুসংবাদ। তারা এটা 7 দিন পরেই তারা এটা করতে পারে, তবে ফেশিয়াল আমার মনে হয় 2 সপ্তাহ পরেই করাটা ভালো। স্মাইলের পর আসলে কতদিন পরে একজন রোগী কাজে ফেরত যাবেন? দেখো, স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি, সুতরাং 2 থেকে 3 দিন পরেই একজন কাজে যোগদান করতে পারেন। চোখে পানি কতদিন পর লাগাবেন অপারেশনের পর? অপারেশনের 5 দিন পরেই চোখে পানি দেওয়া যাবে এবং গোসল করা যাবে। আচ্ছা, যারা ব্যায়াম করেন বা এক্সারসাইজ করেন তারা কবে থেকে আবার নিয়মিত ব্যায়াম করতে পারবেন? দেখো, স্মাইলের 7 দিন পরেই হালকা ব্যায়াম করা সম্ভব, কিন্তু যারা ভারী ব্যায়াম করেন যেমন জগিং করা, দৌড়ানো বা সাঁতার কাটা, এগুলো জিনিস 2 সপ্তাহ পরে করা ভালো। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে শুনছিলাম চোখের পাওয়ারের স্থায়ী সমাধান স্মাইল নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিকেন্দ্রিক যে কোনো ক্ষেত্রে কারোই পাওয়ার কিন্তু চিরকাল একই রকম থাকে না। একই রকম থাকে না চোখের পাওয়ারও। তবে চোখের ক্ষেত্রে পাওয়ারের সমস্যা কেবল কর্মক্ষেত্র নয়, গোটা জীবনকে বিপন্ন করে তুলতে পারে।
সুতরাং শুরু থেকেই সঠিক চিকিৎসক এবং সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে নিতে হবে। নিজেকে রাখতে হবে সুস্থ, সতেজ, দৃষ্টিশক্তির অধিকারী। সবার জন্য এই প্রত্যয় এবং প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নেব, কিন্তু যেতে যেতে সেই একই পরামর্শ আপনার এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।